আজকে যে জন্য আপনারা এতক্ষণ থাম্বনেল এবং হেডলাইন দেখলেন যে আমাদের যিনি আপনার পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন আর কি, খলিল রজার খলিল, তিনি আসলে কেন এই মন্ত্রিসভায়, সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার জন্য, এবং সাথে টুকটাক দু একটা বিষয় নিয়ে আরো আলোচনা হবে। চলুন আগে আমরা এই রজার খলিল কেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আছে। আপনারা যারা 2001 সালের নির্বাচন সরাসরি দেখেছেন, মানে খুব মনোযোগ দিয়ে দেখেছেন, বুঝতে শিখেছেন, তারা জানেন যে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে কিন্তু হারানো হয়েছিল। এটা একদম স্বীকৃত কর্তা যে লতিফুর রহমান যিনি ছিলেন, লতিফুর রহমান সিইসি ছিলেন, প্রধান নির্বাচক তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এই ওনারা মিলে আওয়ামী লীগ সরকারকে হারিয়েছিলেন। তা নাহলে আওয়ামী লীগ সরকার এত কম সিট পেত না। আওয়ামী লীগ সরকার, ঠিক আছে, আমি ধরে নিলাম যে হারান নিয়ে আওয়ামী লীগ সরকার জিততো না, ওখানে বিএনপি জামাত জোটই জিততো, যে তাহলে হয়তো 100 সিট মিনিমাম পেত আওয়ামী লীগ, এত কম সিটে আওয়ামী লীগ। তো সেই সময়কার এই যে 2001 সালের তত্ত্বাবধায়ক প্রধান লতিফুর রহমানের ভাইরা হচ্ছেন যে আমাদের এই খলিলুর রহমান। তিনি ভাইরা কাম পিএস ছিলেন এই লতিফুর রহমানের, আমাদের রজার খলিল। তো ধরেন ওনারাই তো এনেছিলেন ওই সময় বিএনপি জামাতকে। জামাতের জামাত এবং বিএনপির সাথে সখ্যতা কিন্তু এই মেজর করলে তখন থেকে। এরপরে যখন এই 17 বছর গেল, এরপর আপনারা দেখলেন যে যখন আপনার এই নতুন ইন্ট্রিম করলেন ডাক্তার ইউনূস, এরপরে ওনাকে উড়িয়ে আনা হলেন কাকে, এই আমাদের খলিল সাহেবকে প্রথমে এনে ওনাকে বানানো হলেন কি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওই যে রোহিঙ্গাদের কিনে একটা করিডোর খোলা হবে, এইটার জন্য একটা খেলা চলছিল, এইটার জন্য বানানো হলেন। এই বানানোর মধ্যে উনি এক সময় যা আপনার অজিত দোভাল স্যার সাথে দেখা করতে গেছেন, তখন অজিত দোভাল বলেছেন যে আপনি কে বলছেন আমি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা। বলছে আপনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, আমার তো আপনার সাথে কথা বলার দরকার নেই, আমি ন্যাশনাল, আপনি যদি কথা বলতে হয় আমার সাথে, যারা কথা বলে, আমি কথা বলতে চাই যে রাষ্ট্রীয় একজন কর্মকর্তা যিনি পুরো রাষ্ট্রের আপনার ইয়ের কি বলে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যারা, তাদের সাথে, আমি নিজে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি আপনার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা নাকি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আপনার সাথে কথা চরম বেজ্জতির পরে উনি দেশে ফিরে আসেন। ফিরে এসে পরে ওনাকে আবার সেই ন্যাশনাল উপদেষ্টায় বানানো হয়, পদ ক্রিয়েট করে। এই পদ আমাদের বাংলাদেশে ছিল না। এরপরে আপনাদের নির্ঘাত মনে আছে যখন বিএনপি প্রধান তারেক জিয়া ডিসেম্বরের ভিতর নির্বাচন চাইলেন, সারা দেশ টালমাটাল, হায় 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 হায়, ডিসেম্বরের ভিতর নির্বাচন মানে তো কঠিন জিনিস। তো এই অবস্থায় তারেক জিয়াকে সামাল দেওয়ার জন্য এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের খলিল সাহেব, উনি সরাসরি ডাক্তার ইউনূস সহ বাকি যারা আছেন সবাইকে উড়িয়ে নিয়ে আসলেন কোথায়, আপনার লন্ডনে। এইখানে এনে তারেকের সাথে দেখা টাকা করিয়েছেন এক প্রকার আপনার, যদিও সম্মান দেখিয়ে তারেক ওনার ওখানে গিয়েছে, কিন্তু এক প্রকার এরকম যে তারেকের কাছে যায়, তারেক তুমি আমার আব্বা, প্লিজ আমাকে বাঁচাও। ইনুসের কথা হতো যে আমি তুমি এভাবে করিও না, আমি নির্বাচন দিয়া দিব রে বাবা, আমেরিকার এই ঘটনা সব বুঝাইয়া টুজাইয়া দিয়া নির্বাচনে তুমি আসবা বাবা, এগুলো বইলে টইলে গেলেন। এরপর আপনি দেখেন যে এই যে যতগুলো দেশের অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত, আমেরিকান, তার ব্রিটিশ, অমুক তমুক সব অ্যাম্বাসেডাররা কিন্তু আইসা সরাসরি এসে তারেকের সাথে দেখা করে যান। সেগুলো কিন্তু এই ইয়ের কাজ, কার, খলিলের কাজ, খলিলুর রহমানের কাজ। মানে পুরো পৃথিবীর যত কূটনীতিক আছে এদেরকে গোলাইয়া আইনা তারেকের সাথে বৈঠক করাচ্ছেন সব খলিল। তো এত কিছু যে লোকটা করছে, সেই লোকটার প্রতি তো কৃতজ্ঞতা তো থাকবে না, ও তো আর সীমারের বাচ্চা না, তারেক তো আর সীমার না বা পশুর সন্তান তো না, সুতরাং তার তো একটা সিম্পেথি বা এক্সপেক্টেন্স থাকবে। আর কেন জানি মনে হচ্ছে সেই এক্সপেক্টেন্স এবং সেই সিম্পেথির কারণে যে আপনি এত বছর পরে আমাকে ক্ষমতায় এনে দিয়েছেন, এর উপহার হিসাবে খলিলকে এটা দিতে পারে। এবং খলিলের সাথে যেহেতু ইন্টারন্যাশনালি 18 মাসে ব্যাপক একটা কানেকশন আছে, সেই জন্য আপনার উনি দিতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত,
এবং বিএনপির অনেক বড় বড় সিনিয়র টপমোস্ট নেতা আছেন, যেমন আপনার এই সালাউদ্দিন সাহেব আছেন, আমির খসরু আছেন, ওনারা যে হয়তো আপনার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমুক তমুক সবার সাথে কথা বলতে পারবেন, ওনাদের এই ক্যাপাসিটি আছে, যে কোনো বড় বড় হাই পলিটিক্যাল ফিগারের সাথে কথা বলতে পারবেন। কিন্তু ওনারা কেউ ওই ক্যাপাসিটি নেই যে অজিত দোভালের সাথে কথা বলতে পারবেন। এখন আপনারা বলতে পারবেন ভাই অজিত দোভালের সাথে কেন নয়? কারণ অজিত দোভাল তো ভাই না, রাজনীতিবিদ না, উনি টেকনোক্রেট, উনি রাজনীতিবিদ না, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি একমাত্র ব্যক্তি যে উনি জিও পলিটিক্স, ন্যাশনাল সিকিউরিটি এগুলোর উপরে উনি স্পেশালিস্ট, এইটা নিয়ে উনি কাজ করেন। উনি সরাসরি নরেন্দ্র মোদীর কানে যাইয়া বলতে পারেন। উনি কোনো রাজনীতিবিদ না, উনি কোনো রাজনীতি ঘরানা থেকে আসেন নাই। এটা যদি কেউ মনে করেন যে উনি নরেন্দ্র মোদীর রাজনীতি করেন, না 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 না, উনি একদম পুরোপুরি আলাদা। সুতরাং ওনার মতন একজন লোককে এই খলিল বুঝাইয়া শুনাইয়া নরেন্দ্র মোদীর সাথে ইউনূসের মিটিং করে ফেলছে। সুতরাং তারেক জিয়া তো সেটাও চিন্তা করছে যে এই লোককে দিয়া হয়তো আমরা একটা কাজ করাইতে পারো, যেহেতু সীমান্তে এখন চরম সমস্যা ইন্ডিয়ার সাথে, তো পুরা যায় অবস্থা, এগুলো থেকে হয়তো ঘুরে আনতে পারবো। এইসব বিষয় চিন্তা করে হয়তো খলিলকে রেখেছেন। আর অনেকেই এখন বলছেন যে ভাই দেখেন এই এরা কখন নিষেধাজ্ঞা তুলবে আওয়ামী লীগের উপর থেকে, আওয়ামী লীগ রাজনীতি ফিরে। তো আমি বলবো কি জানেন, আওয়ামী লীগ নেতা কর্মী আপনার যারা আছেন, তাদের যদি আপনাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে, তাহলে আপনারা আপনাদের শক্তি প্রদর্শন করে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় শুধু, আর নিষেধাজ্ঞা থাকার না থাকা আপনাদের রাস্তায় নামা উচিত। তার কারণ হচ্ছে যে তা না হলে অতীতেও শুনে এসেছি যে জিয়র রহমানই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আর এবার যদি তারেক জিয়ার হাতে এটা যায়, তাহলে আজীবনের জন্য শুনতে থাকবেন। তার মানে আপনাদের রাস্তায় কিছু করার আর ক্ষমতা নাই। তো আওয়ামী লীগ এখন যদি ফিরে আসে, রাস্তার উপর ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখাইয়া যদি এই ওনাদের উপর থেকে যে অবৈধ যে এই নিষেধাজ্ঞা এগুলো বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে মূল কাজ। আর সেটা না হইলে আগামী অদূর ভবিষ্যতে শুনবেন। তারেক জিয়া মাত্র আসলো, 3-6 মাস যাক, কারণ এখন তো সারা বাংলাদেশে তারেক কেয়ামত, তারেক মাতাম, তারেক ঈদ উৎসব, তারেক শাড়ি, তারেক শার্ট, তারেক প্যান্ট, এইরকম, মানে সারা বাংলাদেশ তারেকময়। সরি টু সে, সারা বাংলাদেশ তারেকময়, এটা নর্মাল। আগামী 3 মাসে তারেকময় থাকবে। এরপরে আস্তে আস্তে বোঝা যাবে আসলে উনি কি করছেন না করছেন, তখন হয়তো সমালোচনা করা যাবে, সমালোচনার সময় থাকবে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের একটাই প্রশ্ন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে বিএনপিকে ভারত সমর্থন দিল? তারা কি 10 ট্রাক অস্ত্র ভুলে গেল? তারা কি সংখ্যালঘু নির্যাতন ভুলে গেল? বিএনপির বিজয়ে ভারতের কৌশলগত সমর্থনের রহস্যটা আসলে কি? বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ভারতের হাত ছিল, এইটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য, এবং অনেকে অনুমান করে ভীষণভাবে বিস্মিত হয়েছেন, কেননা ভারত আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি। ছোটখাটো ঘটনা বাদ দিলেও অন্তত 3 বার ভারত মিলিটারি অ্যাকশনের কথা ভেবেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে প্রাণে বাঁচাতে অন স্পট সামরিক ভূমিকা নিয়েছিল ভারতবর্ষ। তাকে একজন প্রধানমন্ত্রীর প্রটোকলে আশ্রয় দিয়েছে ভারতে। 100 এর উপরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। গত 4 মাস ধরে এক্সাইল প্রাইম মিনিস্টার হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ অনেক কিছুই করেছে ভারত, যেগুলো আসলে আপনারা সবাই জানেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রাসী মনোভাব, ভারত বিরোধী বিভিন্ন ধরনের মন্তব্য। পরবর্তীতে ভারতবর্ষ তাদের যে ব্যবসায়িক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনোভাবেই সামরিক হস্তক্ষেপ করেনি, কারণ তাতে করে মনে হতে পারে শেখ হাসিনা ভারতে বসে ভারতকে দিয়ে সব করাচ্ছে, আর এতে করে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ইউনূস সরকারের সাথে থাইল্যান্ডে সাইডলাইনে বৈঠক ছাড়া শীর্ষ স্তরে কোনো বৈঠকে রাজি হয়নি ভারত। স্পষ্ট করে তারা বলে দিয়েছে, অবৈধ ইউনূস সরকারের সাথে কোনো আলোচনা নয়। সর্বশেষ ইউনূসকে বলা হয়েছিল 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ইনক্লুসিভ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য, এবং সেখানে আওয়ামী লীগ যাতে উপস্থিত থাকে। হঠাৎ সেই ভারত কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল? না, হঠাৎ করে ভারত ঘুরেনি। 2024 সালের নভেম্বর মাসে বিএনপির নেতা
আমির খসরু মাহমুদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এরপর 13 জুন 2025 লন্ডনে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ডক্টর ইউনূস। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু জনসম্মুখে আসেনি, সুতরাং বুঝে নেন আমি কি বুঝিয়েছি। এরপর বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। বিএনপির একাধিক নেতা যুক্তরাজ্য এবং ভারতের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ছুটে যান লন্ডনে। শুরু হয় ঘন ঘন বৈঠক, আর তখন থেকেই ভারতের মোড় নেয়া মূলত শুরু। নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারত আওয়ামী লীগকে ইনক্লুড করতে চাপ দিয়ে ব্যর্থ হয়, কিন্তু এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়ই জামাতকে গণতান্ত্রিক দল বিবেচনা করে তারা ঘোষণা দেয় এবং জামাতকে জেতাতে সরাসরি ভূমিকা নেয়। জানুয়ারি মাসে প্রোটোকল ভেঙে বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক দিল্লি ছুটে গিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। ভারত তখন বুঝতে পারে এই দুই পরাশক্তি জামাতকে ক্ষমতায় বসাতে চাইছে, যা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য যথেষ্ট বিপজ্জনক। ঠিক এরপর ভারত পুরোপুরি ব্লাইন্ড গেম খেলতে শুরু করে, সরাসরি তারেক রহমানের সাথে ডিল করে এবং সেই মতো দিক নির্দেশনা দেয় বাংলাদেশের সেনাপ্রধানকে। ভারতের একাধিক গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে, মাঠ পর্যায়ে তারা যায়, বিভিন্ন ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়। ঠিক এর পরই জনাব তারেক রহমান ঘোষণা দেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং তিনি ফিরে যান। গত বছরের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে যান। সেনাবাহিনী সহ একাধিক বাহিনীর প্রায় 4500 সদস্য তার রিসিপশনে প্রোটোকলের বাইরে তাকে রাষ্ট্র নেতার নিরাপত্তা ও গার্ড অব অনার প্রদান করেছিল। এর মধ্যে বেগম খালেদা জিয়া চলে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর যে বার্তা ছিল সেটা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। এবার মোটামুটি প্রকাশ্যে ভারত বিএনপির পক্ষে ভূমিকা রাখতে শুরু করে। তাদের গোয়েন্দা সংস্থা এমন ন্যারেটিভ তৈরি করতে শুরু করে যাতে প্রতীয়মান হয় বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান ঠেকাতে এই মুহূর্তে তারেকের বিকল্প অন্য কোনো দল নাই, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশ নিতে দেবে না। ঠিক সেভাবেই গোয়েন্দা সংস্থা বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। ভারত উপদেশ নয় বরং সীমা, উদ্বেগ ও রেডলাইন সম্পর্কে বিএনপিকে বারবার অবহিত করেছে। এর প্রধান কারণ ছিল বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভ চলতে না দেওয়া। খেয়াল করবেন, নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির কোনো নেতার মুখে একটাবারের জন্যও ভারত বিরোধী কোনো বক্তব্য শোনা যায়নি, কারণ এটা একটা শর্তের মধ্যে ছিল। এরপর বিএনপি ভারতের 5টি শর্ত মানতে রাজি হলে শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই সময়ে প্রায় সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুক বিএনপির পক্ষে জোর প্রচারণা চালায়। সেই সঙ্গে গোয়েন্দা সংস্থা ক্যাম্পেইন চালায়। সাথে বেসুমার টাকার কথা তো আছেই। দেশের সংখ্যালঘুদের প্রায় সকল ভোট বিএনপিকে দেওয়ার জন্য গোপন খেলা চলে। শর্ত মানার লক্ষণ হিসেবে তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করেন। এমনকি এও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চাই না। আরো বলেন, তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। এটাও ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পারফেক্ট কুটচাল। ফলে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে চলে আসে। আমি পুরোটা বলছি না, কিছু অংশ চলে আসে। বুথ পর্যায়েও গোয়েন্দা সংস্থারা অনেক খেলাধুলা করেছে, যেটা এই মুহূর্তে বলা বারণ। বিএনপিকে দেওয়া কি সেই শর্ত, কি সেই 5টি শর্ত যেটা বিএনপিকে ভারতবর্ষ দিয়েছে? শর্ত নাম্বার 1, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটিতে ভারতের 7 সিস্টার্স এর কোনো বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদীদের জায়গা দিতে পারবে না। অতীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো স্থির করবার জন্য উলফা এনএলএফটির বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে অবস্থান করত, আইএসআই এর সহায়তা পেত এবং এখান থেকেই ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড করত। ভারত প্রতিবাদ করলে বেগম খালেদা জিয়া দেখবো বলে আর কোনো কিছুই করতো না। ভারতের উদ্বেগকে গুরুত্ব কোনোভাবে তিনি দিতেন না। এবারও যেন সেটা না হয় সেই জন্য ভারত এই শর্তটিকে 1 নম্বরে রেখে দিয়েছে এবং স্পষ্ট করে বলে দিয়েছে এসব হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। জানি না বলে দায় কোনোভাবেই এড়ানো যাবে না। শর্ত নাম্বার 2, গত 2 বছর ধরে মণিপুরের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ভারতের গোয়েন্দাদের সূত্র মতে এইসব বাংলাদেশ থেকে পরিচালিত হয়েছে। মদত দিয়েছে পাকিস্তান ও চীন। সেই সঙ্গে ইউনুস ইলন মাস্কের স্টারলিংক অনুমোদন দিয়েছে, যা বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করায় ভারত তাদেরকে ট্র্যাক করতে পারছে না। ভারতের বক্তব্য, যদি বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কোনো নন স্টেট অ্যাক্টের ঘাঁটি ঘেরে বসে এবং সন্ত্রাস চালায়, তাদের সম্পর্কে ভারত তথ্য দিলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিএনপির আগের জামানার মতো এইবার ব্যবস্থা না নিয়ে কোনো প্রকার টালবাহানা করা যাবে না। শর্ত নাম্বার 3, ইউনূসের আমলে বাংলাদেশে মহামারীর মতো ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি হয়েছে। সেই ভারত বিদ্বেষ এতটাই ব্যাপক যা সমাজের তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ধরনের ন্যারেটিভ ইউনূস থামাতে চাননি, বরং আরো বাড়তে দিয়েছেন, যা ক্রমাগতভাবে চলতে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এসব বন্ধ না করা হলে এক সময় শক্তিশালী ভারত বিরোধী জনগোষ্ঠী গড়ে উঠবে এবং আরো শক্তি সঞ্চয় করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এসব বন্ধ করার জন্য বিএনপিকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শর্ত নাম্বার 4,
বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ চাইলে চীন, পাকিস্তান বা অন্য যে কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে এবং রাখতে পারবে। তবে কোনোভাবেই চীন বা পাকিস্তানকে দেশের কোনো ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না, অর্থাৎ কোনো ভূখণ্ড লিজ দেওয়া যাবে না, কোথাও কোনো সামরিক ঘাঁটি এবং যৌথ সামরিক স্থাপনা তৈরি করতে দেওয়া যাবে না, যা শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থান তথা ভারতের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। অর্থাৎ বাংলাদেশকে ভারতের আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণরূপে গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। শর্ত নম্বর 5, আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক ছিল, যেসব বন্ধুত্বপূর্ণ চুক্তি ছিল, সেই সব চুক্তি বহাল রাখতে হবে। বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি ও কৌশল নিজের স্বাধীন সিদ্ধান্তে গ্রহণ করতে পারে, সে ব্যাপারে ভারত নাক গলাবে না। দুটি দেশ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। অচিরেই ভারত সকল প্রকার ভিসা উন্মুক্ত করে দেবে।